নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীনিবাই ভট্টাচার্যের লেখা একটি খুব চমৎকার রোম্যান্টিক ছোট গল্প। গল্পের নাম প্রথম নায়িকা। শুনতে থাকুন আজকের গল্প প্রথম নায়িকা। কে স্বপ্ন দেখে না? সবাই স্বপ্ন দেখে। শৈশবে, কৈশোরে, যৌবনে সব শিশুই স্বপ্ন দেখে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে মেঘের রাজ্য জয় করবার দুদিন পর স্বপ্ন দেখে রেলগাড়ির ইঞ্জিন চালাবার বা উড়োজাহাজ নিয়ে উড়ে বেড়াবার। স্বপ্ন বদলে যায় কৈশোরে, বদলে যায় যৌবনে। যৌবনে স্বপ্নের মিছিল আসে। তখন চোখে কত রকমের কত স্বপ্ন, মনে কত আশা। স্বপ্ন দেখার শেষ নেই প্রৌঢ়ত্বে, বার্ধক্যেও নেই। তখন নাতি নাতনিকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে সুখের সংসার রেখে বিদায় নেবার। হয়তো আরো কত কি। মনীষও স্বপ্ন দেখেছে, সেই স্কুলে একটু উঁচু ক্লাসে উঠবার পর থেকেই ওর চোখে এক স্বপ্ন, সাহিত্যিক হব। সেই এক স্বপ্ন বুকে নিয়েই কলেজের দিনগুলো কাটিয়ে এমএ পড়তে শুরু করলো। কি মনীষ, কি নিয়ে পড়ছো? ডাক্তারবাবুর প্রশ্ন শুনে মনীষ একটু হেসে বলে, বাংলা নিয়ে পড়ছি। বাংলা নিয়ে? ডাক্তারবাবু যেন ইলেকট্রিক শক পান। ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বলেন, হে কি বিদ্যাসাগর বঙ্কিমের যুগ যে বাংলা নিয়ে এমএ পাশ করবার সঙ্গে সঙ্গেই। মনীষা শুনতে চায় না, বলে, না, আমি বরাবরই ঠিক করেছিলাম বাংলা নিয়েই পড়ব। তারপর? তারপর কি করবে? মনীষ জবাব দেবার আগে ডাক্তারবাবু বলেন, বাংলায় এমএ পাশ করে হয় স্কুলে মাস্টারি নয় কলেজে। উনি পুরো কথাটা শেষ না করে একটু থেমে বলেন, তুমি এত ভালো ছেলে হয়েও কেন যে সায়েন্স নিয়ে পড়লে না তা তো ভেবে পাই না। শুভাকাঙ্ক্ষী হলেও ডাক্তারবাবুর কথায় মনীষ দুঃখ পায়। স্বপ্নরাজ্যের রাজপ্রাসাদের একটা পাথর খসে পড়ে। তবে মনে মনেই ডাক্তারবাবুকে জবাব দেয়, সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে নাকি হওয়া উচিত? সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে সমাজ চলবে কি করে? কারা স্কুল কলেজে পড়াবে? অফিসের কর্মী আসবে কোথা থেকে? কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা সামলাবে কারা? ইউনিভার্সিটির ক্লাস শেষ হবার পর মনীষ কলেজ স্ট্রিট পাড়ায় ঘুরে বেড়ায়। বইয়ের তেমনই টাকার শ্রাদ্ধ, তবু মুখে হাসি নিয়ে মনীষকে এইসব দায়িত্ব পালন করতে হয়। অফিসেও একটা না একটা কিছু লেগেই আছে। সামনের মাসে ত্রিদীপবাবুর রিটায়ারমেন্ট, তাই শনিবার তার বিদায় সম্বর্ধনা। ও মাসের প্রথম শনিবারে ফুলেশ্বরে পিকনিক। পিকনিক থেকে ফিরে আসতে না আসতেই জয়ন্ত মুচকি হেসে একটা কার্ড এগিয়ে দিল। খামের উপর প্রজাপতির ছবি দেখেই মনীষ জিজ্ঞেস করে, কার বিয়ে? তোমার? না না, আমার ছোট বোনের। ও, তাই নাকি? এক মুহূর্তের মধ্যে মনীষ ভেবে নেয়, তাহলে এ বিয়েতে না গেলেও চলবে। জয়ন্ত একটু থেমে বলে, ভাই, আমার বাবা নেই, আমিও সব চাইতে বড়, সব দায়িত্বই আমার। তোমরা ভাই সবাই না হলে হয়তো বিপদে পড়ে যাব। মনীষ সঙ্গে সঙ্গে পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে বলে, কিছু চিন্তা করো না, তোমার বোনের বিয়ে মানে তো আমাদেরও বোনের বিয়ে। আরও কত কি। আজ এক অসুস্থ সহকর্মীকে হাসপাতালে দেখতে যাব, তো আগামীকাল পাশের টেবিলের বিকাশবাবুর ম্যারেজ অ্যানিভার্সারি। প্রচণ্ড কাজের চাপের উপরে এসব উপরই পাও না। সরকারি অফিস না যে 11টায় এসে 4টেয় চলে যাও, মাঝে ঘণ্টাখানেকের টিফিনের ছুটি। ঠিক 9:30টায় অফিসে ঢুকতে হয়, 5:30টায় ছুটির কথা, কিন্তু অধিকাংশ দিনই 6:30টার আগে বেরোতে পারে না মনীষ।
তবে অফিস থেকে বেরিয়ে মনীষ বাড়ি ফেরে না, আপন মনে ঘুরে বেড়ায় ডালহৌসি, এসপ্ল্যানেড বা ইডেন গার্ডেনের পাশে গঙ্গার ধারে। রোমন্থন করে সারাদিনের স্মৃতি। এইভাবেই দিনগুলো কেটে যায়। শেষ হয় মাসের পর মাস, ঘুরে যায় একটি বছর। টুকটাক পড়াশুনো করলেও মনীষ কিছু লিখবার অবকাশ পায়নি গত 3 বছরে। হঠাৎ সেদিন রাত্রে খেয়াল হতেই ও চমকে ওঠে। দিন 7 পরে মনীষ অফিস থেকে বেরিয়েই নিজে হাতে জিপিওতে লেখাটা পোস্ট করে দিল। মনে মনে ঠিক করলো, যদি ছাপা হয় তাহলে লিখবে, নয়তো এই শেষ। মনে মনে আশা করেছিল মাসখানেকের মধ্যেই লেখা ফেরত আসবে, অথবা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাইতেছি আপনার গল্পটি আগামী কোনো এক সংখ্যায় প্রকাশিত হইবে। এবং ভাবতে গিয়েও মনীষের হাসি পায়। ওর মতো লোকের প্রথম লেখাই যদি ছাপা হয় তাহলে তো আর কথা ছিল না, তাও আবার সর্বজনপ্রিয় স্বদেশ পত্রিকায়। লেখাটি অমনোনীত হবার চিঠি যদি কোনো কারণে মার হাতে পড়ে, সেই ভয়ে মনীষ ছদ্মনামে লিখেছে। অমনোনীত হলে মা দুঃখ পাবেন। তাছাড়া অমনোনীত হবার চিঠিটি যদি পিয়ন ভুল করে পাশের বাড়ি বা সামনের বাড়িতে বিলি করে, তাহলে কে না ওকে উপহাস করবে। খারাপ খবর তো হাওয়ায় উড়ে যায়। কিন্তু 3 মাস পরেও মনোনীত বা অমনোনীত হওয়ার কোনো চিঠি না পেয়ে মনীষ ভাবল, বোধহয় লেখাটি হারিয়ে গেছে, অথবা শত সহস্র লেখার ভিড়ে লেখাটি চাপা পড়ে আছে। একবার ভেবেছিল স্বদেশ অফিসে গিয়ে খবর নেয়, কিন্তু সাহসে কুলোয়নি। প্রতিদিনের কাজকর্ম, দায় দায়িত্বের চাপে মনীষ যখন লেখাটির কথা প্রায় ভুলতে বসেছিল, তখনই একটা অঘটন ঘটে বসল। ছুটির পর নিচে নামবার জন্য লিফটে চড়তেই পিছন দিক থেকে 2টি মেয়ের কথাবার্তা শুনে মনীষ চমকে ওঠে। আমি বলছি কি, এই স্টিফেন হাউসেরই কেউ এই লেখা লিখেছে। তার কোনো মানে নেই, এই বিল্ডিংয়ে কি কম বাইরের লোক আসে? তা ঠিক, কিন্তু এত নিখুঁত ছবি কি বাইরের কেউ লিখতে পারবে? যাই হোক, লেখাটা কিন্তু চমৎকার। ভদ্রলোকের হাতটি ভারী মিষ্টি, আমারও দারুণ লেগেছে। কিন্তু এই লেখকের লেখা আর কোথাও পড়েছি বলে মনে হয় না। না রে, আমিও আমিও কোনোদিন এর লেখা পড়িনি। মনীষ ওদের কথাবার্তা শুনে উত্তেজনায় ছটফট করে, কিন্তু চঞ্চলতায় পিছন ফিরে তাকাতে পারে না। কিন্তু কোন মেয়েটিকে নিয়ে লিখেছে বলতো? এই বাড়িতে এত মেয়ে কাজ করে যে ঠিক ধরতে পারা মুশকিল। 3rd ফ্লোর থেকে একটি মেয়ে লিফটে ওঠানামা করে, তার চেহারা হাবভাবের সঙ্গে। অন্য মেয়েটি উত্তর দেবার আগে লিফট নিচে পৌঁছে যায়। মনীষ প্রায় পাগলের মতো ছুটে 1 কপি স্বদেশ হাতে নিয়ে সূচিপত্র দেখে আনন্দে খুশিতে ঝলমল করে ওঠে। এক কপি না, 2 কপি না, 4 কপি কাগজ কিনল। মাসের প্রায় শেষ, তবু মনের মাথায় নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার থেকে 20 টাকার মিষ্টি কিনে বাড়ি ঢুকল। নাও মা, মা মিষ্টি খাও, মনীষ হাসতে হাসতে বলে। ফুলহার কচিকেও দাও। তা তো দেব, কিন্তু হঠাৎ এত মিষ্টি আনলি কেন? ইচ্ছে হলো তাই আনলাম। তাই বলে এত মিষ্টি? মনীষ হাসতে হাসতে বলে। বেশি তর্ক করলে তোমাকে একলা কিন্তু এই সব মিষ্টি খাইয়ে ছাড়বো। 5-7 দিন পর অফিস থেকে ফিরতেই মা বলে, হ্যাঁ রে, দুপুরের ডাকে তোর একটা প্যাকেট এসেছে, টেবিলের উপর রেখে দিয়েছি। ও তাই নাকি? মনীষ দৌড়েও ঘরে যায়, দেখে 2 কপি পত্রিকা ছাড়াও সম্পাদক ছোট্ট একটা চিঠি লিখেছেন। আপনার লেখাটি চেপে সত্যি আনন্দ পেয়েছি। পত্রিকা প্রকাশের সঙ্গে লেখাটির প্রশংসা করে কয়েকজন টেলিফোনও করেছেন। যাই হোক, 2-1 দিনের মধ্যে একবার দেখা করলে ভালো হয়। মনীষ আনন্দে খুশিতে বারবার চিঠিটা পড়ে। ইচ্ছে করে তখনই ছুটে যায় স্বদেশ অফিসে।
কিন্তু না, যায় না, নিজেকে সংযত করে। 5-7 দিন পরে যায়। প্রবীণ সম্পাদক ওকে দেখেই অবাক। তোমার এত অল্প বয়স? আমি তো ভেবেছিলাম অন্তত 35-40 হবেই। মনীষ শেষে বলে, আমি গত মাসেই 25-এ পড়েছি। হ্যাঁ, তাই তো দেখছি। সম্পাদক একটু হেসে বলেন, কিন্তু এই বয়সেই তোমার লেখায় বেশ মুনশিয়ানা আছে। তাছাড়া তোমার হাতটিও খুব মিষ্টি। মনীষ শুনে খুশি হয়, কিন্তু মুখে কিছু বলে না। তা তুমি কতদিন ধরে গল্প লিখছ? প্রথম গল্পই আপনাকে পাঠিয়েছি। তাই নাকি? সম্পাদক বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললেন, আশ্চর্য, তোমার প্রথম লেখাই এত ভালো। একটু থেমে উনি বললেন, 42 বছর এই কাগজ চালাচ্ছি, অনেক লেখক লেখিকা দেখলাম। সেই অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি, যদি তুমি ফাঁকি না দাও তাহলে তুমি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক হবেই। ফাঁকি দিলে আপনি আমাকে শাসন করবেন? উনি হো হো করে হেসে ওঠেন, বলেন, লেখকের খ্যাতি যশ হলে তিনি কি আর সম্পাদকদের পরোয়া করেন? ওর কথা শুনে মনীষ অবাক হয়, বলে, আশা করি আমি কোনোদিনই আপনার মতামতকে উপেক্ষা করব না। আচ্ছা, ওসব কথা বাদ দাও, এবার কাজের কথায় আসি। মনীষ জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। সম্পাদক প্রশ্ন করেন, তোমার কি কোনো উপন্যাস লেখার কোনো পরিকল্পনা আছে? মনীষ একটু হেসে বলে, আমার 2টো উপন্যাস লেখা আছে, কিন্তু ভয়ে কাউকে পাঠাইনি। কিসের ভয়? যদি কেউ না পড়েই ফেলে দেন। সম্পাদক একটু চাপা হাসি হেসে বলেন, আমি যে সব লেখাই পড়ি তার প্রমাণ তো পেয়েছ? মনীষ একটু হেসে বলে, হ্যাঁ, সে তো 100 বার। কালই 2টো উপন্যাস আমাকে দিয়ে যাও, আমি পড়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমি কালই নিয়ে আসবো। আর হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ, বলুন। তুমি কি বিশেষ কোনো কারণে ছদ্মনামে লিখছ? মনীষ আবার একটু হেসে বলে, ভয়ে ভয়ে ছদ্মনাম ব্যবহার করেছি। তুমি নিজের নামেই লেখো, ছদ্মনামের কি দরকার? তাতে আমার কোনো আপত্তি নেই। সম্পাদক বলেন, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ছদ্মনাম ব্যবহার করে অযথা লেখক আর পাঠকের মধ্যে দূরত্ব বাড়িয়ে লাভ কি? মনীষ স্বপ্নেও ভাবেনি স্টিফেন হাউসের এক অখ্যাত অফিসের কিরানিগিরি করবার জীবন নিয়ে লেখা উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে পাঠক পাঠিকা মহলে এক আলোড়ন সৃষ্টি করবে। চারিদিকে খুশির বন্যা। মনীষ খুশি, মনীষের মা খুশি, খুশি ওর 2 ভাই বোন, খুশি ওর প্রত্যেকটি সহকর্মী। গর্বিত জয়ন্ত ওর ছোট বোনের শ্বশুরবাড়িতে গিয়ে বলে, ওই যে বিয়ের দিন যে দই পরিবেশন করেছিল, সেই তো মনীষ ব্যানার্জি। ঘরে সবাই বলেন, তাই নাকি? জয়ন্ত গর্বের হাসি হেসে বলে, হ্যাঁ, ও তো আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। হেড ক্লার্ক গিরিশবাবু সবার সামনেই বলেন, সারা জীবন এই স্টিফেন হাউসে কেরানিগিরি করেছি বলে দুনিয়ার সবাই ঘেন্না করতো, কিন্তু মনীষের দয়ায় এখন বাজারে আমাদের প্রেস্টিজ বেড়ে গেছে। মনীষ বলে, গিরিশদা, প্লিজ ওই দয়া টয়া বলবেন না। সে না হয় নাই বললাম, কিন্তু তুমি যে আমাদের প্রেস্টিজ বাড়িয়ে দিয়েছ সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। পেছন দিক থেকে শ্যামলা আর অজিত প্রায় একই সঙ্গে বলে, ঠিক বলেছেন গিরিশদা। কোম্পানির মালিক মিস্টার চৌধুরী শুধু এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং ফ্রেট এলসিএল লাভ লোকসান ছাড়া আর কোনোদিন কোনো কথা বলেননি। তাছাড়া গিরিশদার মতো প্রবীণ কর্মীও ওর মুখে কোনো দিন হাসি দেখেননি। সেই মিস্টার চৌধুরী নিজের চেম্বারে ঢোকবার আগে এক গাল হাসি হেসে মনীষকে বলেন, আমার স্ত্রী আর 2 মেয়ে তো তোমার রীতিমতো ভক্ত হয়ে উঠেছে, একদিন তোমাকে বাড়িতে নিয়ে যাব। মনীষ উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব। চৌধুরী সাহেব নিজের চেম্বারে ঢুকে যেতেই গিরিশা মুচকি হেসে বলেন,
দেখলে তো মনীষ, তোমার জন্য বড় সাহেবের মনোভাবও কেমন বদলে গেছে। উনি আগেই ঘর দিয়ে যাওয়ার সময় আমাদের কারোর মুখের দিকেও চেয়ে দেখতেন না। জয়ন্ত হাসতে হাসতে বলে, আর কি দেখছেন গিরিশদা? এরপর দেখবেন বড় সাহেব মনীষের পাশের চেয়ারে বসে আপনাদের সবার সঙ্গে চা খাচ্ছেন। তা হতেই পারে। গিরিশদা কাজ করতে করতেই বলেন, স্টিফেন হাউসের অন্যান্য অনেক অফিসের লোকজন মাঝে মাঝেই এই ঘরে ঢুকে বলে যান, মনীষবাবু, লেখাটা দারুণ হচ্ছে কিন্তু। মনীষ একটু হেসে বলে, হ্যাঁ ধন্যবাদ। লিফটে ওঠানামার সময় অনেক মেয়ে পুরুষই ওকে জিজ্ঞাসা করে, ভালো আছেন তো? দু চারজন মহিলা তো নিজেদের খুশি চেপে রাখতে পারেন না, ওকে দেখলেই বলেন, আমরা কিন্তু আপনার দারুণ ভক্ত হয়ে উঠেছি মনীষবাবু। মনীষ শুধু একটু হাসে, কিন্তু এত মানুষের এত অভিনন্দন সত্ত্বেও যেন ওর মন ভরে না। এই স্টিফেন হাউসের যে মেয়েটিকে নিয়ে গল্প লিখে সাহিত্য জগতের প্রবেশাধিকার পেল, সে তো কোনোদিন কিছু বলল না। এখনো মাঝে মাঝে লিফটে ওঠানামার সময় দেখা হয়, কিন্তু একবারও দু চোখ তুলেও তাকায় না। মনীষ মনে মনে ভাবে, ও কি জানেন না আমি ওকে নিয়েই লিখেছি? কিন্তু তা কি করে সম্ভব? ওই মেয়েটি ছাড়া আর কারোর সঙ্গে সার্কুলার রেলের কামরায় দেখা হয়নি? নাকি ওই মেয়েটি গল্প উপন্যাস পড়ে না? না না, তা কখনোই নয়। যদি সাহিত্য টাহিত্য বিষয়ে কোনো আগ্রহই না থাকতো, তাহলে কি ওকে বইমেলায় 2-3 দিন দেখি? যাই হোক, যত দিন যায় তত ওর খ্যাতি ছড়ায়। রুলা বলে, জানো দাদা, আমাদের স্কুলে 4-5 জন মিসরা তোমার সঙ্গে আলাপ করবার জন্য পাগল। কচি বলে, আমাদের লাইব্রেরিয়ান স্যার বলছিলেন কি একটা ফাংশনে তোমাকে নিয়ে যাবেন। মনীষ কিছু বলে না, কিন্তু শুনে খুশি হয়। ওর মা হাসতে হাসতে বলেন, তুই লিখেছিস বলে কিছু কিছু মেয়েও তো আমার সঙ্গে গল্প করতে আসে। মনীষ হাসে, আজকাল আমি পথে ঘাটে বেরুলেই কিছু কিছু লোককে বলতে শুনি, ওই যে মনীষ বন্দ্যোপাধ্যায়ের মা যাচ্ছেন। উনি একগাল হাসি হেসে বলেন, শুনে যে কি ভালো লাগে তা বলতে পারবো না। স্টিফেন হাউস উপন্যাসটি শেষ হওয়ার আগে থেকে নানা পত্রপত্রিকা থেকে লিখবার অনুরোধ আসে। উনি সবাইকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে লেখে, চাকরি বাকরি করে লেখার খুব বেশি সময় পাই না, সেই জন্য লেখা এখনই দিতে পারছি না, কিন্তু ভবিষ্যতে সুযোগ মতো নিশ্চয়ই লেখা পাঠাবো। ওই চিঠি পাওয়ার পরও 2-4টি পত্রিকার লোকজন বাড়িতে এসে হাজির হয়, অনুরোধ উপরোধ করে, ফিসফিস করে বলে, দরকার হলে টাকাটা অ্যাডভান্সও করে দিতে পারি। মনীষ বলে, না না, তার দরকার হবে না, লেখা ছাপা হলেই টাকা দেবেন। স্বদেশ সম্পাদকও মহা খুশি। উনি সবার সামনেই বলেন, মনীষের উপন্যাসের জন্য কাগজের ডিমান্ড এত বাড়বে তা আমি ভাবতেও পারিনি। মনীষ জিজ্ঞেস করে, আচ্ছা, অন্য উপন্যাসটি কবে ছাপবেন? পুজো সংখ্যায়। উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, তুমি কি অন্য কোনো পুজো সংখ্যায় লিখবে? কয়েকটা কাগজ থেকে বারবার বলছে, কিন্তু আমি এখনই আর লিখতে চাই না। ভেরি গুড। সম্পাদক টেবিলের উপর জোরে একটা খুশি মেরেই বলেন, তাহলে দেখো আমি কি করি। সত্যি একজন নতুন লেখককে নিয়ে যে কোনো পত্রিকা এত হইচই করতে পারে তা মনীষ কল্পনাও করতে পারেনি। মনীষের ছবি দিয়ে পোস্টার, মনীষের ছবি দিয়ে কলকাতা সব দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন, এর উপর সিনেমা স্লাইড আর রেডিওতেও বিজ্ঞাপন। পুজো সংখ্যা বেরোবার আগেই এমন অবস্থা দাঁড়ালো যে মনীষ প্রায় ফিল্মের হিরো। পথে ঘাটে ট্রামে বাসে সবাই ওকে দেখে অবাক হয়। বাসের নিত্য সহযাত্রী বৃদ্ধরা বলেন, আরে তুই যে এত বড় লেখক তা তো আমরা জানতামই না। অল্প বয়সী ছেলেমেয়েরা ওকে কাছাকাছি পেলেই অটোগ্রাফ চায়। বুলার কচি বলে, দাদা, তোমার জন্য স্কুলে আমাদের কি খাতির তা ভাবতেও পারবে না। সব চাইতে মজা হয় স্টিফেন হাউসে।
লিফটে উঠবার জন্য মনীষ লাইনে দাঁড়ালে সবাই হৈ হৈ করে ওঠেন। আরে আরে, আপনি আবার লাইনে দাঁড়াচ্ছেন কেন? যান যান, উঠে যান। 2-5 মিনিট লাইনে দাঁড়াতে কি আর এমন কষ্ট? আপনারা উঠুন। কে কার কথা শোনে? প্রায় সবাই জোর করেই ওকে লিফটে ঢুকিয়ে দেয়। আর চৌধুরী সাহেব, উনি এখন রোজই মনীষের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব না করে নিজের চেম্বারে ঢোকেন না। তাছাড়া পুজোর ছুটির পর প্রথম অফিসে এসেই চৌধুরী সাহেব সবার সঙ্গে কোলাকুলির পর্ব শেষ করেই বলেন, গিরিশবাবু, আমি আপনাদের সবাইকে জানিয়ে একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার, বলুন। মনীষ ব্যানার্জির জন্য আমরা সবাই গর্বিত, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। গিরিশবাবু বলেন, হ্যাঁ সে তো 100 বার। তাই বলছিলাম, আপনারা যদি আপত্তি না করেন তাহলে আমি মনীষকে 200 টাকা স্পেশাল ইনক্রিমেন্ট দিতে চাই। ঘরবর্তী সবাই হাততালি দিয়ে ওকে সমর্থন জানালেন। এবার মনীষ উঠে দাঁড়িয়ে বলে, স্যার, এই আমার প্রথম চাকরি। আপনি দাঁড়িয়ে না দিলে বোধহয় আমি কোনোদিনই এ চাকরি ছাড়ব না। চৌধুরী সাহেব দাঁত দিয়ে জিভ কামড়ে বলেন, আরে আরে, ছি, আপনাকে তাড়াবো? আপনাকে তাড়ালে আমাকে আর স্টিফেন হাউসে ঢুকতে হচ্ছে না। ওর কথায় সবাই হাসেন। মনীষ বলে, হ্যাঁ স্যার, আমি এখন লিখেও কিছু আয় করতে শুরু করেছি। আপনি কাইন্ডলি শুধু আমাকে ইনক্রিমেন্ট দেবেন না। কিন্তু এ তো স্পেশাল ইনক্রিমেন্ট, বছরের শেষে তো সবারই নর্মাল ইনক্রিমেন্ট হবে। স্যার, আপনি সবাইকে 10 টাকা করে দিলেও। চৌধুরী সাহেব ওর কাঁধে একটা হাত রেখে বলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সবাইকে 50 টাকা করে স্পেশাল ইনক্রিমেন্ট দিচ্ছি, কিন্তু আপনাকে 200 টাকা। কিন্তু স্যার। সবাই হাততালি দিয়ে চৌধুরী সাহেবের ঘোষণাকে অভিনন্দন জানালেন। মনীষের চোখে হঠাৎ পৃথিবীর রং বদলে গেল। চারিদিকে শুধু আলো আর আলো। ডালহৌসি জনারণ্যে এমন যে আশাহীন অন্ধকারময় কিরানি জগৎ, সেখানেও আলো ছড়িয়ে পড়ল। হাটে বাজারে, পথে ঘাটে, কর্মক্ষেত্রের ভিতরেও বাইরে, অপরিচিতের অজানা মহলেও স্বীকৃতি আর ভালোবাসা। বাবার মৃত্যুর পরে যারা একবার ওইদিকে পা বাড়াননি, তারাও হঠাৎ এক বাক্স মিষ্টি হাতে নিয়ে আসতে শুরু করলেন। বিশ্বাস করুন বৌদি, আমি ভাবতেও পারিনি আমাদের মনীষ দাই এত পপুলার লেখক। খবরের কাগজ দেখে বলি, আরে এ তো আমাদের মনীষ দাই। মনীষের মা একটু শুকনো হাসি হেসে বলেন, সত্যিই তো, আপনারা জানবেন কি করে? দীপা কলেজে পড়ে বলেই এসব খবর ওরাই রাখে। প্রলয়বাবু এক গাল হাসি এসে বলেন, এক রবিবারে দীপাকে নিয়ে আসবো। ও মনীষের সঙ্গে দেখা করবার জন্য পাগল হয়ে উঠেছে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবেন। সন্ধ্যের পর বাড়ি ফিরতেই ওর মা হাসতে হাসতে বলেন, হ্যাঁ রে, তুই এবার থেকে আমাকে মাইনে দিবি। কি ব্যাপারে? তোমাকে হঠাৎ মাইনে দেবো কেন? মনীষও হাসতে হাসতে জিজ্ঞেস করে, সারাদিন তো সেক্রেটারিগিরি করছি আর মাইনে দিবি না? উনি একটু থেমে বলেন, তোর জন্য রোজ আমাকে কত লোকের সঙ্গে বকবক করতে হয় জানিস? মনীষ ওর মার পাশে বসে জিজ্ঞেস করে, আজ আবার কে এসেছিল মা? তোর বাবার এক পুরনো সহকর্মী প্রলয় চ্যাটার্জি এসে তোর প্রশংসার সঙ্গে সঙ্গে নিজের মেয়ের গুণকীর্তন করলেন ঘণ্টাখানেক ধরে। হঠাৎ এত বছর পর? ঠিক জানি না, হয়তো ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবার মতলব। মনীষের মা বলে যান। উনি থাকতে থাকতে বুলার স্কুলের 2 দিদিমণি এসে হাজির। কেন? ওদের স্কুলের আবৃত্তি প্রতিযোগিতায় তোকে প্রধান বিচারক হতে হবে। আমি কি শম্ভু মিত্তির যে আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হব? সে আমি জানি না, কিন্তু আমি কথা দিয়েছি তুই যাবি। কথা দিয়েছ? হ্যাঁ রে, না দিয়ে পারলাম না। উনি একটু থেমে বলেন, এছাড়া ইন্দ্রাণী তার 2 বন্ধুকে নিয়ে এসেছিল। ইন্দ্রাণী? সে আবার কে? ওর মা একটু এসে বলেন, ও তোর ভক্ত হিসেবেই প্রথমে আসে, কিন্তু এখন তো আমারই ভক্ত হয়ে উঠেছে।
উনি আর একটু থেমে বলেন, আজকাল তো অনেক ছেলে মেয়েই আসা যাওয়া করে, কিন্তু ইন্দ্রাণীর মতো কেউ না। বুলা দৌড়ে এসে বলে, আমাদের স্কুলের ক্লাস 10-এ একটা মেয়ে তোমার দারুণ ভক্ত দাদা, সে তোমার একটা ছবি চেয়েছে। আমি কোথায় ছবি পাবো? না না দাদা, প্লিজ। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়, বছর ঘুরে যায়। মনীষের খ্যাতি যশের সঙ্গে সঙ্গে অর্থও আসে পত্রপত্রিকা প্রকাশকদের কাছ থেকে। দুশ্চিন্তা অভাব অনটন এখন অতীত স্মৃতি মাত্র। তবে এখন মনীষের ব্যস্ততার শেষ নেই। সকালবেলায় উঠেই লিখতে বসে, এরই মধ্যে পত্রপত্রিকা ও প্রকাশকদের লোকজন এলে কথাবার্তা বলে, তারপর খেয়ে দেই অফিসে দৌড়য়। অফিসেও নানাজন আসে দেখা সাক্ষাৎ করতে। অফিস থেকে সোজা বাড়ি ফেরে না কোনোদিনই। ন্যাশনাল লাইব্রেরি বা পত্রপত্রিকার অফিসে যেতে হয় মাঝে মাঝেই, অথবা আপন মনে ঘুরে বেড়ায় এখানে ওখানে। কখনো কখনো পুরনো বন্ধু বান্ধব বা অফিসের সহকর্মীদের পাল্লায় পড়ে আড্ডা দিয়েই বাড়ি ফেরে। একটু কিছু খেতে খেতেই মা ভাই বোনের সঙ্গে গল্পগুজব হাসি ঠাট্টা করেই আবার লিখতে বসে। কত রাত পর্যন্ত লেখে তার ঠিক ঠিকানা নেই। মাঝরাতে ঘুম ভাঙলে মা ওকে বকুনি দেন, হ্যাঁ রে, দিনটা তো বেঁচে গেল, শিগগির শুয়ে পড়, একটা অসুখ বিসুখ না হলে বুঝি। হ্যাঁ মা, এক্ষুনি উঠছি। এইভাবে আরও প্রায় বছরখানেক কাটবার পর ওর মা একদিন বললেন, তুই এত বড় বড় ডাক্তার দেখালি, কিন্তু তবু তো আমার প্রেশারটা কিছুতেই কমছে না, অর্ধেক সময় মাথা তুলতেই পারি না, তাই তোকে একটা কথা বলতাম। মনীষ বলে, হ্যাঁ মা বলো, কিন্তু কথাটা তোকে মনে রাখতে হবে। তোমার কোন কথাটা আমি রাখি না? না, তা বলছি না, তবে তবে আবার কি? এবার ওর মা বলেন, তুই যে নিজে দেখে শুনে কোনো মেয়েকে ঘরে আনবি এমন সম্ভাবনা তো দেখছি না। মনীষ একটু এসে বলে, তুমি কি বিয়ের কথা বলবে? বিয়ের কথা মানে? ওর মা একবার ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আমি একটি মেয়েকে পছন্দ করেছি বাবা, ওর মার বড় ভাইকে কথাও দিয়েছি। মনীষ মার কথা শুনে যেন গাছ থেকে পড়ে, বলে, একেবারে কথা দিয়ে দিয়েছ? হ্যাঁ। উনি একটু থেমে বলেন, মেয়েটি সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, অনার্স নিয়ে বিএ পাশ করে একটা প্রাইভেট ফার্মে 1100 টাকা মাইনে চাকরি করছে, সুতরাং অপছন্দ হবার কোনো কারণই নেই। উনি একটু থেমে বলেন, তাছাড়া তোর বয়স তো দিন দিন কমছে না, বিয়ে করবার বয়স তো বহুদিন হয়ে গেছে। হঠাৎ বিয়ের কথা শুনে উনি সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারেন না। মনীষ কিছু বলবার আগে উনি আবার বলেন, মেয়েটিকে বুলা কচিরও ভালো লেগেছে, সামনে রবিবার তোকে মেয়ে দেখাতে নিয়ে যাব। তার আর দরকার নেই, দরকার নেই মা। শুধু এইটুকুই বলে মনীষ নিজের ঘরে চলে যায়। আর মনে মনে ঠিক করে, স্টিফেন হাউসের যে মেয়েটিকে নিয়ে ও প্রথম গল্প লিখে সাহিত্য জগতে স্বর্ণশিখর প্রাঙ্গণে প্রবেশাধিকার পেয়েছে, তার সঙ্গে একটু কথা বলবে। কিন্তু হা ভগবান, দিনের পর দিন স্টিফেন হাউসের ঘরে ঘরে উঁকি দিয়েও উনি সেই প্রথম নায়িকার দেখা পায় না। ওদিকে ওর মা যথারীতি এগিয়ে যান। মনীষ মনের মধ্যে একটা অসহ্য জ্বালা বোধ করে, কিন্তু কাউকে কিছু প্রকাশ করতে পারে না। কিন্তু সময় তো দাঁড়িয়ে থাকে না, সে তার আপন গতিতেই এগিয়ে যায়। এরই মধ্যে ওর মা ছেলেকে বারবার অনুরোধ করেন, চল না বাবা, একবার মেয়েটাকে দেখতে চল। বলছি তো মা, তার দরকার নেই। আমার মন বলছে আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছি। তবুও তবু নেমন্তন্নর কার্ডগুলো ছাড়বার আগে তুই মেয়েটাকে না দেখলে কিছুতেই শান্তি পাচ্ছি না। না না, আমি কোথাও যাব না। 3 দিনের পর উনি অফিসে বেরোবার সময় ওর মা বললেন, হ্যাঁ রে, আজ 3টের সময় ডাক্তার ঘোষ আসবেন, তোকে থাকতে বলেছেন, তুই কি তখন আসতে পারবি? উনি ঠিক আসবেন? হ্যাঁ।
ঠিক আছে, এসে যাব। মনীষ ট্যাক্সি নিয়ে ঠিক 2:30টার মধ্যেই বাড়ি ফিরে আসে। বাড়ির দরজায় পা দিয়ে মাকে জিজ্ঞেস করে, ডাক্তার ঘোষ আসেননি তো? না। উনি একটু থেমে বলেন, তুই তোর ঘরে যা, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। মনীষ তরতর করে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে পা দিয়ে সেই স্টিফেন হাউসের প্রথম নায়িকাকে দেখে চমকে ওঠে। আমতা আমতা করে বলে, আপনি? মা আসতে বলেছিলেন। সত্যি? মা আসতে বলেছিলেন? ও শুধু মাথা নেড়ে বলে, হ্যাঁ। পেছন দিক থেকে মনীষের মা ঘরে ঢুকেই জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? আনন্দে খুশিতে মনীষ 2 হাত দিয়ে মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, তুমি কি করে আমার মনের কথা জানতে পারলে মা? ওরে, আমি যে তোর মা।